নমস্কার, আপনাদের সবাইকে অভিনন্দন ও আমার তরফ থেকে স্বাগতম। অ্যাকচুয়ালি লিখবো একথা কখনো ভাবিনি আমি কোনো লেখক হব। কিন্তু বাবার মুখে ছোট্টবেলা থেকে সেই ছোট ছোট গল্প, ওপারের গল্প এপারের গল্প বুকের মধ্যে জড়িয়ে থেকে কাঁথা কম্বলের মধ্যে সেই যে রূপকথা গল্প শুনতে শুনতে কখন যেন ওপারে ছুটে গেছি, কখন এপারে ছুটে এসেছি, কখনো সেই ছোট্টবেলা, কখনো বড়বেলা। এই একটা দারুণ রোমান্টিকতা বাবার বুকের মধ্যে, বাবার লেবের মধ্যে বাবাই আমাকে সৃষ্টি করে গেছে। বাবার জন্ম ওপারে, সেই সূত্রে আমি ওপারের লোক, তাই ওপারে আমি সশ্রদ্ধ অভিনন্দন জানাই। আমার পিতৃপুরুষের ভিটাকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই, অভিনন্দন জানাই। যেহেতু আমি এপারে জন্মেছি, তাই এপারের প্রতি আমার মায়ের দেশ, আমার জন্মভিটে, এপারের প্রতি আমার কৃতজ্ঞতা, আমার মমত্ববোধ, আমার কর্তব্যবোধ এবং আমি শ্রদ্ধাশীল এই দেশের প্রতিও। আবার গতানুগতিকভাবে সেই বাবার কথাই এসে বললো। বাবার ছিল ট্রান্সফারেবল জব, মানে বদলির চাকরি। সেই সূত্রে আমি নানান জায়গা পড়াশোনা করেছি, নানান জায়গা ঘুরে বেরিয়েছি। বাবার সঙ্গে দেখেছি খেটে খাওয়া মানুষের কষ্ট, বাবার সঙ্গে থেকে দেখেছি কি করে একদম নিঃস্ব মানুষগুলো অত্যাচারিত হচ্ছে, কি করে নিঃস্ব মানুষগুলো আরও নিঃস্ব হয়ে যাচ্ছে। এই যে সমাজের বঞ্চনা, সমাজের এক শ্রেণী মানুষ না খেতে পেয়ে তাদের যে কষ্ট, তাদের যে যন্ত্রণা, তাদের যে মানে চোখের যে জল, মনের যে বুভুক্ষতা, এটা আমার কাছে কেন জানি ছোটবেলা থেকে একটু কেঁদে কেঁদে উঠতো। আমি হয়তো লিখতে পারতাম না, কিন্তু মন আমার খুব সংবেদন দিয়ে যেত, সংবেদনশীল হয়ে উঠতো ওদের কাছে গেলে। এই জিনিসগুলো ভাবতে ভাবতে যখন আমি 9-10-এ পড়ি, তখন থেকে আমি প্রথম আঁকিঝুঁকির মাধ্যমে লিখি। কিন্তু কোনোদিনই ভাবিনি যে এই লেখা একদিন লেখা হবে। আর আমি আপনাদের ভাষায়, আমার ভাষায় নয়, আমি কবি নয়, আমি একজন সিম্পল আপনাদের পাশের মানুষ, গ্রামের মানুষ, ভালোবাসার মানুষ, আপনাদের কুড়িয়ে পাওয়া মানুষ। তবু বলতে পারি, এখন যেন আমার মনে হয়, বলতে ইচ্ছা করে যে তোমার সবটুকু দুঃখ আমায় দাও, আমার যা কিছু ভালো তুমি নাও। এই ভাবনা থেকেই আমি কবি। আমি কোনোদিন কাউকে এইভাবে দেখিনি যে মানুষ নয়। আমি একটা পশুর মধ্যে মনুষ্যত্ব বুঝি যদি সে পশুটা রুলস অ্যান্ড রেগুলেশনে থাকে। মিথ্যে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়া এবং সত্যি সত্যি ভালো মানুষ হয়ে ওঠা, এইটা আমার চিরদিনে একটা পিছন থেকে ব্যাকআপ ছিল। এটা কথা আমার বাবা মাই আমাকে শিখিয়েছে যে ভালো মানুষ হও, তুমি ভালো টিচার নয়, ভালো ইঞ্জিনিয়ার নয়, ভালো ডাক্তার নয়। ভালো মানুষ হতে গেলে মানুষের দুঃখের পাশে, মানুষের কষ্টের পাশে, মানুষের যন্ত্রণার পাশে, মানুষের খিদের পাশে থাকতে হবে। কবিতা একটা মারাত্মক শক্তিশালী মাধ্যম। আপনার ভাষায় কবিতা এমন একটা মাধ্যম, কবিতা অসির চেয়েও শক্তিশালী মসি। কবি একটা তরবারি, কবিতা একটা ঢাল, কবিতা একটা প্রেম, কবিতা একটা স্বচ্ছ চোখ, কবিতা একটা আকাশ। কবিতা একটা দর্শন, সবচেয়ে বড় একটা জীবন দর্শন। আমি যদি কারো জীবনে ঢুকে গিয়ে তার দর্শনটায় টাচ করতে পারি, সফট কর্নারটা টাচ করতে পারি, তাহলে তার যে যন্ত্রণাগুলো, তার যে কষ্টগুলো, তার যে ভালোবাসাগুলো, তার যে লুকানো সত্যগুলো, সেগুলো যদি আমি টাচ করতে পারি, তাহলে আমার মনে হয় সে ভালো লেখক হতে পারে। কবি শুধু স্বপ্ন দেখায় না, কবি বিপ্লব আনে। কবি একটা সমুদ্র, কবি একটা পাহাড়, কবি একটা আকাশ, কবি একটা আগুন, কবি একটা তেজস্ক্রিয়া। কবি যদি ইচ্ছা করেন তার লেখনীর মাধ্যমে সমস্ত সমাজ, সমস্ত বিশ্বকে চেঞ্জ করে দিতে পারে। একটা দূরের মানুষকে, এখনকার দিনে প্রায় দেখছি হিন্দু মুসলমান একটু কীরকম যেন একটু দূরচি ভাব হয়েছে। এটা কেন? আমরা তো সবাই মানুষ। আমরা মানুষের পাশে দাঁড়াবো, ধর্মের পাশে নয়। আমরা সৃষ্টির পাশে দাঁড়াবো, আমরা সৃষ্টি করব। সৃষ্টি নতুন গান গাইবে, যে গান আগামী দিনে ভোরের সুখ জুটবে। আমরা সবাই মিলে ভ্রাতৃত্ববোধে একসঙ্গে এগিয়ে যাব। একদম আমি বড় হব বা বড় মাপের কিছু হবো এটা নয়। আমি সবার সঙ্গে যদি মিশে যেতে পারি, সবার মধ্যে যেন বিলীন হয়ে যেতে পারি, এরকম লেখাটাই চাই।
সহজবদ্ধভাবে আমাকে বুঝুক, আমি তাদের মানুষ, আমি তাদের কাছে মানুষ, আমি তাদের কাছে পৌঁছতে চাই। ভালোবাসা, কবি মানে হচ্ছে ভালোবাসা, কবিতা মানে প্রেম। আমি এই মুহূর্তে যেমন আছি, ধরুন আমার একটা মানসিক ব্যাপার, বাড়িতে একটু অশান্তি হলো বা কিছু হলো, আমার কিন্তু লেখাটা চেঞ্জ হবে, সেই বাড়ির অশান্তি বা আমার মনের যে রিপার্কেশন, সেটা কবিতার মধ্যে একটা প্রতিচ্ছাপ রেখে যাবে। এই কবি মানে তো তাই, কবি মানে তো স্যার পাগল। কবি মানে তার মধ্যে যেগুলো লুকানো আছে, সমস্ত মানুষের মধ্যে যেগুলো লুকানো আছে, সেগুলোকে টেনে বের করা, তার কাছে পৌঁছে যাওয়া, তার মনের খিদে মিটিয়ে দেওয়া। আমার কাছে কবিতা মানে প্রেম, কবিতা মানে এক থোকা ফুল, একটা বেনুনির সেফটি পিন, একটা চুলের ক্লিপ, একটা প্রেমিকার মিষ্টি হাসি, তার চোখের কাজল টিপ। যদি তার কাছে না পৌঁছতে পারলাম, তাহলে প্রেম কিসে, তাহলে ভালোবাসা কিসে, লেখা কিসে? লেখনীর যে সৃষ্টি, সেটা তো প্রত্যেকে আন্দোলিত করবে, প্রত্যেকে কাছে আনবে, প্রত্যেকে ভাবাবে, প্রত্যেকে জাগরিত করবে। আমি মনে করি আমি মানুষ হিসাবে যথেষ্ট ভালো এবং সৎ। আমি মনে করি একটা সৎ মানুষ, একটা অনেস্ট মানুষ পৃথিবীর অনেক উপকারে লাগে। একটা প্রচণ্ড শিক্ষিত মানুষ, সে যদি ভেতরে ভেতরে মানুষ না হয়েছে, মানুষ না হয়ে যদি অন্য ধরুন অমানুষ হলো না, কিন্তু মানুষ নয়, আমি তাকে কিন্তু সেই ব্যাপারে রেসপেক্টের সঙ্গে নেব না। নেব তাকে একটা খেটে খাওয়া মানুষ, একটা শ্রমিক মানুষ। সে যদি মরাল অর্থে মানুষ হয়, তার দ্বারা সমাজে উপকার হবে, অপকার হবে না। আমি এরম লোকই খুঁজি। আমি সাধারণ মানুষের মানুষ হয়ে বাঁচতে চাই, কবি হয়ে নয়, সাহিত্যিক হয়ে নয়, ভালোবাসার মধ্যে সবাইকে আকৃষ্ট করে নিতে চাই। আমার কবিতা লিখতে বসলে মনে হয় আমি হঠাৎ বাজার থেকে আসলাম, কারোর চিৎকার শুনলাম, কিংবা কারোর বাঁকা চামড়ি দেখলাম, কিংবা দেখলাম একটা লোক মাছ বিক্রি করছে, ট্রেড ক্রাই, তার যে ব্যবসায়িক চিৎকার, সেই চিৎকারটা আমার কোথায় কষ্ট বুকের মধ্যে একটু টাচ করে গেল। এসে খাতা পেন নিয়ে বসলাম, লিখতে গেলাম, দেখলাম যে ওইটা ঠিক আসলো না, অন্য একটা জিনিস চলে এলো, ওইটা তো পরে এলো। আমি নিজেকে বদলে না, মানে সমাজ চেতনা বোধ, সমাজের যে সুস্থ চেতনা বোধ, সেইটাকে জাগরণ করা, নিজের যে শিক্ষার যে মান, সেইটাকে আপলিফ্ট করা মানেই শিক্ষা বা অরিজিনাল মনুষ্যবোধ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো লোকের কাছে কি বক্তৃতা দিতে যাই না, আমি নিজে নিজে কিছু লিখি, আমার নিজের খিদে মেটাবার জন্য, আমার নিজের মনের চাহিদা মেটাবার জন্য। পক্ষান্তরে যদি সমাজের কোনো উপকার লাগে, ভালো কাজে লাগে, আমি সেইভাবে চেষ্টা করি। আমার লেখায় আমার সঙ্গে মিশে কেউ কোনো খারাপ কোনোদিন আর যদি পায়নি, আর আশা করি টিল মাই ডেথ কেউ পাবে না। কবিতার ভদ্রাসনে, হৃদয়ের ভদ্রাসনেই থাকতে চাই। আমি মনে করি না আমি ফুরিয়ে গেছি। আমি মনে করি আমার মধ্যে এখনো যে সজীবতা আছে, সব কিছু মিলিয়ে আমি আরও দিতে পারবো, আমি আরও দেব, দিতে চাই তাদেরকে যারা সত্যিকারের মানুষ, যাদের সত্যিকারের মনুষ্যত্ব বোধ আছে। আমার পরের প্রজন্ম, তার পরের প্রজন্মকে ঠিক জায়গায় পৌঁছে যাবার মতো আমাদের মতো মুষ্টিমেয় লেখক আছে, মানে খুব কম না, আমি তো লেখক নই, আরও বড় বড় লেখক আছে যাদের সান্নিধ্যে আমি এখনও শিখি। এখনও কবিতা বলে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, এখনও আমি কবিতা বলে মাঝরাতে কাঁদি, আমাকে কাঁদায় মাঝরাতে। একটা কবিতা বলে আমি সুস্থ থাকতে পারি না, সেই কবিতা থেকে আরেকটা কবিতার জন্ম হয় আমার। একটা ছড়া পড়তে গিয়ে আমি বারবার করে চোখ মুছি, বাবার মুখ মনে হয়, মার মুখ মনে হয়, ওপার মনে হয়, এবার মনে হয়, খেটে খাওয়া মানুষের কথা মনে হয়, মনে হয় তাদের কথা যারা সত্যিকারের মানুষ হয়ে মানুষ হতে পারল না। থেমা থাকা মানেই তো পরাজয়। পরাজয় তো তারাই হয় যারা ভীরু, যারা কাপুরুষ। আমি সেরকম মনে করি না নিজেকে। আমি মনে করি আমার এই বয়সে আমার যে স্টামিনা আছে, আমি যতটুকু শারীরিক কসরত দিতে পারি, শারীরিক পরিশ্রম দিতে পারি, মানসিক পরিশ্রম দিতে পারি, তা অনেকেই দিতে পারবে না। তাই আমি যখন খুশি তখনই লিখতে বসে যাই। হয়তো লেখা বেরোয় না, কিন্তু আমার পেন আর কালি খাতা এর সংযোগটা থেকে যায়। আমি লিখতে বসে পাগল হয়ে যাই, কি লিখছি নিজেই জানি না। আমার কবিতা আমি পাঠ করব, এটা আমি মনে করি না এর মধ্যে কিছু বৈচিত্র্যতা আছে। আছে একটা জায়গায়, সেটা হচ্ছে আমার সেই মুহূর্তের ভাবনাটা, সেই মুহূর্তের চিন্তাটা,
সেই মুহূর্তে সমাজবদ্ধতার পরে, সমাজের পরে আমার যে দায়বদ্ধতা, সেটা যদি সবাইকে বুঝিয়ে দিতে পারি, তাহলে আমি লেখা সেখানে সার্থক। আমি সার্থক কবি মনে করি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। এখনো শিখছি, শিখতে চাই। শুধু পেন খাতা নিয়ে বসলে হবে না, আগে সমাজটাকে ভালোভাবে বোঝো। তুমি কি লিখতে চাইছো সেটাকে নিজে নিজে রিডিং করো, নিজের মাইন্ড রিডিং করতে শেখো। তুমি কি লিখতে চাইছো, সমাজ রিডিং করো, সেইভাবে লেখো। সমাজ যেটা চাইছে যদি সেইভাবে টাচ করতে পারো, তাহলে সমাজ তোমায় গ্রহণ করবে, নাহলে গ্রহণ করবে না। আমি সাহিত্য একাডেমির সঙ্গে যুক্ত, কলকাতা কলেজের সঙ্গে যুক্ত। মাঝে মাঝে প্রোগ্রাম করা হয়, ওরা টপিকস দেয়, সেই টপিক্সের পরে বসে কবিতা লিখে দিয়ে আসতে হয়। সেখানে আমি স্ট্যান্ড করি, কখনো কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড হই। তারাও খুব সদুবাদ জানায়, বলে আপনার মধ্যে একটা চেতনা শক্তি আছে, আপনি বসে তৎক্ষণিক সেই জিনিস নিয়ে লিখতে পারেন। আপনি কাঠ নিয়ে লিখতে পারেন, পুতুল নিয়ে লিখতে পারেন, চক টেবিল নিয়ে লিখতে পারেন। তো আমার তখন মনে হয় যে ওরা হয়তো ভালোবাসে বলে আমাকে এরকম বলছে, আমাকে হয়তো আপ্লুত করে দিচ্ছে বা আমাকে বেশি রকম বলছে। তখন আমি নিজে নিজে চিন্তা করি যে আমার শ্রদ্ধেয় অশোক বাবু একটা কথা বলেছিলেন যে কবিতা কিন্তু যার তার মধ্যে আসে, এটা গড গিফটেড জিনিস। এটা একটা প্রতিভা, সত্য প্রতিভা, সবার মধ্যে আসে না। আমার মনে হয় কে জানি হয়তো ওইভাবে আমি কিছু পেলেও পেতে পারি। তো তখন আমার মনে হয় যে আমি সার্থকভাবে লিখতে শুরু করেছি বা লিখছি। আমার গোপন বাসনা তেমন কিছু নেই। আমি সব দিক দিয়ে কোনো সাপোর্ট পাই। বিশেষ করে আমার মিসেস, যার কথা না বললে সত্যি একটা সত্যি কথা অস্বীকার করা হবে, যিনি আমার সমস্ত অন্যায় আবদারগুলো মেনে নিয়েই আমাকে সাহায্য করেন, তিনি হচ্ছেন মিসেস দীপ্তি কীর্তনিয়া। এবং আমার ছেলে দারুণ আমাকে ব্যাকআপ দেয়, সব ব্যাপারে আমার পাশে থাকে। এইটা আমার বেশি পাওয়া, মানে অতিরিক্ত পাওয়া বা আমার ভাগ্যক্রমে আমি পেয়েছি, এটা যেমন একটা দিক। আর আমি মানে হারাতে তো চাই না, আমি লিখতে চাই টিল মাই ডেথ। আমি আগেই বলেছি, আমার যতদিন হাত কম্পমান হয়ে থেমে যাবে না, আমি ততদিনই লিখতে চাই তাদের জন্য যারা সত্যিকারের ভালো মানুষ। লিখবো আকাশের জন্য, লিখবো পুড়িয়ে পাওয়া প্রেমিকার জন্য, লিখবো আমার ছোট ছোট বাচ্চাদের জন্য, লিখবো আমি আগামী দিনের ভবিষ্যতের প্রজন্মের জন্য, লিখবো আমি সমাজ যারা আরও বেশি আপনি করতে পারে তাদের জন্য। নমস্কার, আমি দীপ্তি কীর্তনিয়া। বিয়ের পর থেকেই দেখছি উনি টুকটাক লেখালেখি করতো, কিন্তু করতে করতে তারপরে রিটায়ার করার পর ওনার লেখালেখিটা একটু বেড়েছে এবং মোটামুটি ভালোই লাগে যখন দেখি অন্যরা অ্যাপ্রিসিয়েট করে, নানান অনুষ্ঠানে প্রোগ্রামে যায়, গিয়ে কবিতা টবিতা করে আসেন। তো আমি চাই যে উনি আগামী দিনে আরও অনেক মানে উপরে যাক এবং অনেক সম্মান পাক, ওনার মর্যাদাটুকু উনি পাক। উনি অনেক ভালো কবিতা লিখে, মানে ওনার এই কবিতা লেখার এতে মানে আমি কখনো কোনোভাবে মানে বাধা হয়ে দাঁড়াই না। যখন যে পরিস্থিতিতে ওনার যেটা মনে পড়ে, উনি সেই সময় কবিতাটা লিখতে বসে যায়। যদিও আমাদের সংসারে সব সময় সংসারের প্রতিটা মানে দায়িত্ব উনি ঠিকঠাক পালন করে, হ্যাঁ, সময় তো একটু এদিক ওদিক হয়, কিন্তু যাই হোক এটা এইভাবে আমি মানিয়ে নিই, ওনাকে কোনোভাবে কোনো করি না। এবং এই সঙ্গে আমার মেয়ে, জামাই, আমার নাতনি, আমার পরিবারের আমার ছেলে, আরও যারা অন্যান্যরা, আমার দেওর, ভাসুর যারা আছে, সবাই ওনাকে খুব মানে অ্যাপ্রিসিয়েট করে এই ব্যাপারে। এবং আমরা এটাই চাই যে উনি আগামী দিনে আরও অনেক উপরে যাক। নমস্কার, আমি দেবাশিস কীর্তনিয়া। আমি মানে আমার বাবার জন্য ভীষণ মানে খুশি এবং প্রাউড ফিল করি, কারণ কি আমি ছোটবেলা থেকেই দেখেছি যে বাবা নানান কাজের মধ্যে দিয়েও, ঠিক আছে, যে কখনো হয়তো মানে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তার মধ্যে দুটো লাইন মনে পড়ে গেল, বাবা কি না কি লিখছে খাতার মধ্যে। তো ছোটবেলা থেকেই দেখতাম যে বাবা সব কাজের মধ্যে দিয়ে যখনই কোনো কিছু মাথায় কোনো কিছু আসতো, কোনো কবিতা বা কোনো দুটো লাইন, তো বাবা কোনো একটা মানে হয়তো আমার মানে মানে কোনো স্কুলের খাতা বা কোনো কাগজের পেছনেও বাবা লিখে রাখতো। তো যখন বড় হই, বাবার যখন কবিতাগুলো শুনি বাবার ভয়েসে, বাবার কণ্ঠতে, তো তখন মানে ফিল করি যে না, সত্যি মানে বাবার কবিতার মধ্যে একটা দারুণ একটা মিল এবং দারুণ একটা ছোঁয়া একটা ব্যাপার আছে। তো এবং যখন মানে এখনো মানে বাবার কবিতাগুলো
যখন অন্যরাও এসে অ্যাপ্রিসিয়েট করে সেই জিনিসটা দেখে নিজেরও খুব ভালো ফিল হয়। তো বাবাকে সবসময় আমি চাই যে বাবা এরকমভাবেই ভালো ভালো মানে অনেক মানে নিজের যে মনের কথা সেগুলোকেই লিখুক এবং সবার কাছে এরকমভাবেই ভালোবাসা এবং সম্মান পাক। এবং আমার বিয়ে মানে আমার যে শ্রদ্ধা এবং যে ভালোবাসা বাবার প্রতি সেটা সারা জীবন সেটা মানে একই রকম থাকবে। এবং আমি চাই যে বাবা যাতে আরো এগিয়ে যাক, আরো ভালো ইয়ে করুক। এবং বাবার যে সব থেকে যেটা বড় ব্যাপার, এই যে সবকিছু কাজ, ডে টু ডে লাইফের কাজ, তারপরে অফিস, তারপরে নিজস্ব পার্সোনাল লাইফ, সবকিছুকে রেখে অ্যালাইন করে রেখে যে সে একটা মানে মানে সাইড বাই সাইড নিজের প্যাশন, নিজের মনের কথাগুলোকে, তারপরে কবিতা সম্মেলন, তারপরে মানে সবকিছু এই জিনিসগুলোকে মানে মেনটেন করতে পারছে, তাও মানে এই বয়সে অবধিও। তো এটা ভীষণ বড় ব্যাপার। এই জিনিসটাকে আমার মনে হয় এই যে টাইম ম্যানেজমেন্ট সবকিছুকে এত ভালোভাবে ম্যানেজ করে তার মধ্যে যে এতটা মানে এই যে জিনিসগুলোকে ভাবা, এই যে একটা জায়গায় কাজ করতে করতে মাইন্ডটাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে একটা স্থিতিকে ভেবে সেটাকে লেখা, তো এটা আমার মনে হয় খুবই ভালো একটা ব্যাপার। মানে খুব ক্রিয়েটিভ মূলক কিছু মানে মাইন্ড না হলে এরকম মানে ইয়ে করা যায় না। এবং বাবার মানে লেখা থেকে আমিও খুব ইন্সপায়ার্ড হই, এবং ইন্সপায়ার্ড হয়ে আমিও মানে গোপনে গোপনে টুকটাক লিখতাম, কিন্তু কখনো বলতে পারিনি আজ অব্দি, কিন্তু আজকে সেটা মানে বলেই ফেললাম তোমাদের সামনে। কবিতার নাম পেয়ে হারানোর যন্ত্রণা। আচ্ছা, তোমার কি মনে পড়ে সেই তোমার জন্য পাগল ছেলেটার কথা? কলেজের প্রথম দিন, যেদিন তুমি ধুবিঘাটে বসে লাঠি দিয়ে বালিতে কিছু লিখছিলে। ছেলেটা কি বাজেই না ছিল বলো? লেখা মুছলো, পুরনো স্মৃতি মুছলো ছোটবেলার বন্ধুত্ব। কিন্তু মুছতে কি পারলো সে আজও তোমার সাথের মুহূর্ত? সেই ব্যারাকপুর স্টেশন, সেই ট্রেন ছাড়ার শব্দ, পাগলের মতো ছোটা। আজও দিনগুলো কোথাও যেন রয়ে গেছে, ঠিক তৃষ্ণার কাছে যেরকম জল দুফোঁটা। রিগ্রেট বার্নিং। Sometimes some things remain same. You have to change, not because of them or for your fame, but the pain of the same flame. Pain, please don't leave me. Without you, I'm so lonely, also in heaven. Rain comes, rain goes, but my heart remains the same. It is not a poem, and to write it was not my aim. Although, if you are reading it, warning, don't come back to this page again. অবিলাস। লুকিয়ে ছিল ভালোবাসা সুপ্ত দেহের অন্তরে, লুকিয়ে ছিল একটু পাওয়া সাতটা তারের যন্তরে। সারে গামা পাধা নিসা বাজলো যখন বেসুরে, হৃদয় করে খাচ্ছে যেন আন কোনা এক অসুরে। তবুও ভালো হয়নি শেষ, অসুর যখন আসে ছুটতে পালায় শান্তির দূত একলা অবিলাসে। সুরের মাঝে গেঁথে নিও অসুরের এক জীবন, হার মেনেছে ভালোবাসা একটু বাতাস একলা মন। রথ। রথ মানেই পাঁপড় ভাজা, রথ মানেই চিড়ের খাজা, রথ মানেই মহা ধুমধাম, রথ মানেই ঝড় বৃষ্টি, রথ মানেই নতুন সৃষ্টি, রথ মানেই জগন্নাথের নাম। রথ মানেই নাগরদোলা, রথ মানেই বাদাম ছোলা, রথ মানেই কলিঙ্গরি দেশ, রথ মানেই দড়ির টান, রথ মানেই খান খান মেলার পরিবেশ। রথ মানেই পুরীর মহেশ, রথ মানেই এই আছি বেশ, লাগাম ছাড়া দিন। রথ মানেই ফিরে যাওয়া, রথ মানেই ভেসে যাওয়া মজার দুটো দিন। ওরূপসী তন্দ্রাবতী। ওরূপসী হাসি খুশি গজদাতের ওই ফাঁকে, নয়ন জোড়া মায়ায় ভরা এলো চুলের বাঁকে।
সুঠাম দেখে বলছি, ওয়ে ডাগর চোখে চাও, সকাল 9টায় রূপের 6টায় মন রানিয়ে যাও। কৃষ্ণাচূড় ঠোঁটের মাঝে, নিটোল শরীর খাজে খাজে, লুকোচুরির খেলা। তন্দ্রাবতী দুষ্টু মেয়ে, যদি তোমায় কাছে পেয়ে ফুরিয়ে আসে বেলা। অমর মনের সাজবাতিতে একটু পড়তে যাওয়া, পুড়ে পুড়ে খাক হয়েই তোমায় কাছে পাওয়া। স্বপ্ন দেখা সাজের বেলায় রাজ্যে গভীর হলো, লক্ষ্মী সোনা ঘুমাও এবার, আমার কবিতা পুরালো। পুনশ্চ দেখা, অনেকবার জন্ম হয়েছে আমার, দেখেছি অনেক কিছু দাঁড়িয়ে। হেরে যেতে যেতে জিততে দেখেছি অলৌকিকতায়। দেখেছি জিততে জিততে হেরে যাওয়া শকুনির পাশা খেলায়। দেখেছি স্বপ্নে ডুবে যাওয়া সকাল, হাত ছেড়ে ফিরে খোঁজে আবেগের বিকেল। দেখেছি থোপড়ানো ভালোবাসা, দেখেছি দংশনের চোখ, বন্ধুত্ব খুন হতে দেখেছি মর্যাদাহীন ন্যূনতম ভালোবাসায়। আকাশের যত তারার মতো ফুটেছিল টাকা রাশি দাসী, হাতে ধরা ছিল শৌখিনী রজনীগন্ধা। বন্ধুত্ব বেচতে বেচতে হাসি মুখে অশ্রু গুনেছি দুকোষ ভরে। পরিযায়ী পাখির বাসা, ভেঙেছে মায়াবী কান্না সেদিন, ঠিক তখনই আবার জন্ম হয়েছে আমার। বেহাগ বসন্ত, দোয়েলের শীষ দেওয়া সদ্য সকাল, ঘুম ছেড়ে দেশ কুয়াশার দল। পায়ে পায়ে পুটিহানা রবির কিরণ, চোখ মুছে খোকা কুকু হাতে ব্যাকরণ। শিশির বিন্দু জমে ঘাসের ডগায়, সূর্যের আলো তাকে মুক্ত বানায়। বাহারি রঙেতে আকাশ বসন্ত সাজে, ঘরেতে নূতন বউ ঘোমটায় লাজে। হিল্লোল হিয়াখানি রাঙাই দুপুর, চলনে চপলতা ছন্দে নুপুর। কোকিলের কুহু ডাক ভাঙি সুর তালে, পলাশ শিমুল ফুটে বিহাগিসে লাল। ভ্রমরের গুঞ্জন চঞ্চল মধুর, ঝংকারে বষ্টমী তুলেছে যে সুর। শীত ছেড়ে চুপি সারে বসন্ত আসে, তোর জোর গ্রীষ্মের কাঁধে নিঃশ্বাসে। যাযাবর জীবন, যাযাবর জীবন যথা বিদ্রুপে বিষণ্ণ, অস্তাচলে ঢলে রবি, বিপদ আসন্ন। চতুর্দিকে কালময়ে বিপদ বিমুখী, বিধাতা বিধান দেন ওরে পোড়ামুখী। হেতায় বসে একাকী বিষণ্ণ মনে, আঁকছো কার ছবি আপন মনে। সুখ ছাড়ি পালালি কি তুই, কাকে ভালোবাসি সারা দিলি কার ডাকে। মুখে হাসি হাসি, না শুনি মানা কারো, না শুনি শাসন। কাঁপিল প্রেমে সদা ধনু ভাঙাপন।